সোমাকে কড়া প্রত্যাখ্যান, তারপর নিজেকে কিছুটা সামলে নেওয়া। নমস্কার সুপ্রিয় শ্রোতা, গত পর্বটা এখানেই শেষ হয়েছিল। শীতের রাতে একা সঞ্জিত নিজেকে একটু সামলেই নিচ্ছিল যেন। চলুন তাহলে আজ অধ্যায় 7 থেকে শুরু করি। বন্ধনের রায়বাড়ির পরবর্তী পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সোমার বিয়ের ডামাডোল বেজে উঠেছে রায়বাড়িতে বেশ জোরে সোরে। সব আত্মীয় স্বজনে বাড়ি জমজমাট। সোমার মা আর ভাই সৌম্যও এসেছে। সৌম্যর সাথে সোমার ভাই বোনের সম্পর্কটা ঠিক আর 10 জনের মতো না। অদিতি সারা দিন সৌম্যর সামনে সোমাকে অপয়া বলে বলে কেমন যেন একটা ভীতিকর ভাবনা মাথায় এনে দিয়েছে। কিন্তু সৌম্য যতবার তার দিদির সাথে মিশেছে ততবার ভালো লাগা বেড়েছে। মনে হয়েছে দিদির সাথে থেকেই যাক সারাদিন, কিন্তু মা বকবে এই ভয়ে দিদির সাথে থাকতে সে একদমই পারে না। এবার দিদির বিয়েতে সে এসেছে, নিজেও বেশ বড় হয়েছে। মার পাগলামিগুলোও সে বুঝে কিছুটা, কিন্তু মা কেন যে এমন করে তার কারণ সে এখনও বোঝে না। বাড়িতে সব আত্মীয় স্বজনে হই হুল্লোড় আরও 10 গুণ বেড়ে গেছে। শুধু মনমরা হয়ে আছে যে পাত্রী সে নিজে, আর তার ভালোবাসার জালে আটকা পড়া কিছু মানুষ। বিয়েটা হুট করে ঠিক হয়ে যায় সোমার। মাত্র 15 দিনের মাথায় পাকা কথা, আর তারপরে বিয়ের তারিখ। সময় শুধু নির্লিপ্ত থেকেছে। সঞ্জিত এসেছে বিয়ের ঠিক 2 দিন আগে। সেজ কাকার সাথে ব্যবসায় মন দিয়ে ব্যবসার কাজে লেগে পড়েছে জিত। তাই এইবার সেজ কাকার সফর সঙ্গী হয়ে ব্যবসাটা বুঝতেই দেশের বাইরে ছিল সে। বাড়ি এসেই বিয়ের সাজ সাজ রব দেখে সে একেবারে বাকরুদ্ধ। সোজা চলে গেল সে লতার রুমে। লতা মুখে চন্দন দিয়ে ত্বক পরিচর্যার কাজে ব্যস্ত। হঠাৎ সঞ্জিতকে আসতে দেখে বলে, বাবা আসলে তাহলে তুমি জিদ্দা। আমি তো ভেবেছিলাম আর দেখাই হবে না তোমার সাথে। একেবারে বর নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসে জোরে প্রণাম করবো আমরা। আমার বিয়ের কপালটা দেখো, বাড়ির বড় ছেলেরাই নেই। তীর্থদা গেছে নেপাল ঘুরতে। ভালোই করেছে একদিক দিয়ে। বিয়ে বাড়ির এত আয়োজন তো তোমাদেরকেই সামলাতে হবে বলো। মামারা কি আর এত কিছু পারে সামলাতে? তা হুট করে বিয়ে হয়ে একদিক দিয়ে ভালোই হলো নাকি? তুই ছেলেকে চিনিস? কেমন ছেলে না জেনে শুনে বিয়েতে রাজি হলি কিভাবে? আর এত অল্প সময় এগুলো কি? এ বিয়ে বন্ধ করা দরকার। ও মা, এমন কথা বলছো কেন? চেনা জানার কি আছে? আমাদের মা কাকি মাসি এনারা কি চেনাশোনা করে বিয়ে করেছে নাকি? বিয়ের পরই তো জানা বোধা হয়েছে নাকি? আর মামা বাবা সবাই তো দেখে শুনে বিয়েতে মত দিয়েছেন। এত অস্থিরতার কিছু নেই তো। তার চেয়ে বড় কথা, আমি নিজেই চাই বিয়েটা হোক। আমার একটা সংসার হোক, আমার নিজের সংসার। তুমি এমন কিছু করবে না যাতে কোনো নাটক শুরু হয়। আর হ্যাঁ, আমার বিয়ের পিঁড়িটা কিন্তু তোমাকেই ধরতে হবে। 7 পাখে বাঁধা পড়বো যখন, পিঁড়িটা শক্ত করে ধরবে, ঠিক আছে? সঞ্জিত আর কোনো কথা না বলে এক ছুটে ঘর থেকে বেরিয়ে পড়ল। বার কয়েক টেলিফোন করলো কয়েক জায়গায়। পোস্ট অফিসে গিয়ে একটা টেলিগ্রাম করে আবার ছুটল টেলিফোনের দিকে। লতার খোঁচাটা গায়ে মাখার সময় তার একটুও নেই। দেখতে দেখতে আরও 2 দিন পার হলো। সঞ্জিতের চিন্তা অস্থিরতা বেড়েই চলেছে। কাল যে সোমার বিয়ে, আজ বাসায় আত্মীয় স্বজনে পা রাখা যাচ্ছে না। এর মাঝে সঞ্জিত বাড়ি আসতেই সাবিত্রী দেবী ছেলেকে আলাদা করে ডেকে নিলেন। মার মুখে সে এমন কিছু করবে সে কল্পনাতেও আশা করেনি। জিৎ, বাবা আমার, মায়ের একটা কথা রাখবি বল। কি হয়েছে মা? সোমার উপর আমার একটা আলাদা টান আছে বাবা, তুই তো ভালোই জানিস তাই না? তা তো জানি। এই বিয়েটা আটকানো যায় না বাবা, দেখ না। মা, কি বলছো তুমি? আমার মন সায় দিচ্ছে না রে। আর শোন না, আমার অনেক দিন থেকেই তোকে একটা কথা বলার ছিল। বলতে পারিস স্বপ্ন ছিল। আমি সোমাকে নিজের ছেলের বউ করে নিজের কাছে রাখতে চাই। মা, কি বলছো তুমি? আমাদের সম্পর্কে এসব কি যায়? কেন যাবে না বাবা? ওর সাথে তো তোর কোনো রক্তের সম্পর্ক নেই। আর তোর পিসিরা ওকে দত্তক নিয়ে ফেলে দিয়েছিল।
সোমা বামুন বাড়ির মেয়ে। সোমার মা মারা যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়েছিল ছোট্ট সোমাকে। আমি একবার ভুল করে দত্তক দিয়েছিলাম আমার নিজের মেয়েকে। আমি আর ভুল করতে চাই না। মা, এভাবে কথা বলো না। তুমি যা ভাবছো তা সম্ভব না। কেন সম্ভব না? আমি 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 নিজের চোখে দেখেছি। সোমার চোখে তোর জন্য ভালোবাসা আমি দেখেছি জিৎ, তুই মানা করিস না। মা, আমায় ক্ষমা করো তুমি। আমার পক্ষে সম্ভব না তোমার এই আবদার পূরণ করার। সোমার যে মানুষটাকে দরকার সেটা আমি না। সাবিত্রী দেবী আর কিছু বললেন না, আঁচলের চোখ মুছে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অন্তর্জালায় পুড়ে খাক হয়ে যাওয়া একটা মানুষের হেরে যাওয়া ভালোবাসার আখ্যান। বিয়ের তারিখ ঠিক করে পান চিবোতে চিবোতে পুরোহিত মশাই রায়বাড়ি থেকে যখন বের হচ্ছে, তখন দোতলায় জানলায় অলক্ষ্যে চেয়ে আছে রাঙা ঠাকুমা। মনে পড়ে যাচ্ছে সেই বহুদিন আগে হারু ঠাকুরের অভিশাপের কথা। হারাধন মুখার্জির আর কেউ নেই যে বাড়ি বাড়ি গিয়ে সে পুজো আর্চা করবে। কালের স্রোতে নতুন বামুন ঠাকুর এখন পাড়ার পুজোর দিনক্ষণ ঠিক করে দেয়। সোমার বিয়ে এভাবে হুট করে ঠিক হয়ে যাবে কেউ ভাবেনি। ছেলে ছুটিতে এসেছিল মেয়ে দেখতে, আর তাতেই হুট করে বিয়ের সিদ্ধান্ত। জীবন যখন এলোমেলো হওয়া শুরু হয় তখন ঠিক পাহাড় থেকে গড়িয়ে পড়ার মতোই হয়। সঞ্জিতের অবহেলা, মামার অসুস্থতা, বাড়ির সার্বিক পরিস্থিতি সোমাকে বিয়েতে রাজি হতে যেন ঠেলে দেয়। সঞ্জিত ব্যবসার কাজে বাইরে, এসে দেখবে সোমার বিয়ে, এ যেন একটা দেখে নেওয়ার মতো অভিমানের জ্বালা নেভাতেও কাজ করে। বিয়ের আগের দিনও সোমা একটা ক্ষীণ আশা নিয়ে চেয়েছিল জিৎ হয়তো সাহস করে আসবে। না, জিৎ আসেনি। আসলে সব কিছু জেনে আসার রাস্তাতেই ছিল না আর জিৎ। বাংলা 1406, 8ই মাঘ। সোমার বিয়ে সানাই বেজে উঠল ভোরবেলাতেই। মেয়ে বিদায়ের করুণ সুরে সাত সকালে সানাই বাজছে রাজবাড়িতে। বাড়ির সবাই তখনও বিছানা ছেড়ে ওঠেনি, শুধু বাড়ির বউরা রান্নাঘরের কপাট খুলবে বলে উঠে পড়েছে। বাজনাদাররা আগের রাতে এসেই বাড়িতে থাকা শুরু করেছে, যেন ভোর হলেই জানান দিতে পারে মেয়ে বিদায়ের সময় হয়ে এলো। সানাইয়ের করুণ সুর বুকের ভেতর ধাক্কা দিতে থাকে। মেজ বউ সাবিত্রী কপাট খুলেই মেঝেতে বসে পড়েন। হু হু করে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েন তিনি। ছোট বউ জয়িতা এসে জড়িয়ে ধরল মেজদিকে। সঞ্জিত অস্থিরভাবে পায়চারি করছে। ভুল কিছু করছে না তো সে? কিন্তু কিন্তু তীর্থদার ডায়েরি সে পড়েছে। তার বুঝতে বাকি নেই অক্ষয়াকে। তীর্থদা যেভাবে অক্ষয়াকে সুখে রাখতে পারবে সে তো তা পারবে না। আর নিজের দাদার ভালোবাসা এভাবে কেড়ে নিতে পারবে সে? তাও যদি সে নিজে কিছু করত। সে যেখানেই নিজেই পরজীবীর মতো বেঁচে আছে, আরেকজনকে সে সেখানে কিভাবে রাখবে? কিন্তু তীর্থদা, সে তো আজও এলো না। দেশে তো ফেরার কথা, টেলিগ্রাম তো পৌঁছে যাওয়ার কথা। যদি না পাই, যদি না আসে, সব ভাবতে যেন দম বন্ধ লাগছে। সোমা পাথর হয়ে মাথার ওপর পাটাতনের কড়িকাঠ গুনছে আনমনে। কান্না আসছে না, শুধু এক ভয়াবহ শূন্যতা তাকে গ্রাস করে ফেলেছে, তার পুরো অস্তিত্বকে গ্রাস করে ফেলেছে। আসলে কার জন্য, কিসের জন্য তার কান্না করা উচিত? জন্মের পর যে মা বাবা হারিয়ে গেল চিরতরে তাদের জন্য, নাকি যারা সন্তান হিসেবে নিয়েও ফেলে দিল তাদের জন্য, নাকি যাকে ভালোবেসে ভুল করলো তার জন্য? এ বাড়ির জন্য? এই পুকুর ঘাট, শিউলিতলা, দোতলার ছাদ, কবুতরের ডাক, ঘরের দেয়ালে খসে পড়া চুন, রং তুলি, ক্যানভাস, ঝুল বারান্দার লাল মেঝে, সব কিছুতেই যে সোমা মিশে আছে। এসব ছেড়ে এক নতুন জীবনে পাড়ি দিতে হবে। কেমন হবে সেই জীবন? পারবে সে জীবন সোমাকে আপন করে নিতে? কাল দুপুরে ঘটা করে সোমার আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। বাপের বাড়িতে মেয়ের অন্ন গুছল, তাই এত আয়োজন। সোনার মতো চকচকে কাঁসার থালার মাঝে মুক্তোর মতো ভাত, আর চারপাশ জুড়ে নানান পদের সমারোহ। পাশে ছোট বাটিতে পায়েস, দই, মিষ্টি দিয়ে সাজানো আইবুড়ো ভাতের আয়োজন। কিন্তু একটা দানাও মুখ থেকে নামছিল না সোমার। মন যখন অশান্ত, ঝড় সামলাতে ব্যস্ত, তখন হরেক পদের ব্যঞ্জন না দিতে পারে তার তৃপ্তি, না মেটাতে পারে তেষ্টা। বাড়ির সবাই এক এক করে এসে সোমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে, মুখের সামনে প্রদীপের আলোটা ছুঁয়ে দিয়ে এক অলৌকিত জীবনের প্রার্থনা জানাচ্ছে। কিন্তু সোমার মন তখন আর সোমাতে ছিল না।
দুদিন আগেই ছেলেকে আশীর্বাদ করে ফিরেছেন বড় মামা, ছোট মামা আর সোমার বাবা কল্যাণবাবু। সেজো মামা বিজনের কাছ থেকেই সোমার এই পাত্রের খোঁজ এলেও মামাকে ছাড়াই বিয়ের প্রাথমিক কথাবার্তার আয়োজন সারা হয়েছে। কারবারের কারণে প্রায় মামাকে দেশের বাইরেই থাকতে হয়। আর সামনের মাসে ছেলের বাবার মৃত্যু মাস। সেই মাসে বিয়ের কাজ হবে না ছেলের বাড়িতে। পরের মাসে আরও কিছু আচার নিয়ম আছে। সব কিছু মিলিয়েই যেন হঠাৎ করে আয়োজনটা। সানাইয়ের সুর বাজতে বাজতেই বাড়ির গেটে গাড়ির শব্দ। এক গাদা বন্ধু বান্ধব নিয়ে তীর্থ বাড়িতে ফিরছে। হঠাৎ করে আসা। একটা মেডিকেল সফরে নেপালে গিয়েছিল কজন বন্ধু মিলে, সাথে অন্য বন্ধুরা জুটেছিল। খাতির জমে গিয়েছিল চয়নের দাদা প্রণবের সাথে। প্রণবও চয়নের মতোই শান্তশিষ্ট, ছবি তুলতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে। পেশায় সে ইঞ্জিনিয়ার। সামনের মাসে স্কলারশিপে জার্মানিতে দৌড় দেবে। রবি ঠাকুরের কুঠি বাড়ির পাশের এলাকায় তীর্থদের রায়বাড়ি। এটা শোনার পর একরকম জোর করে এখানে আসা। তীর্থও বেশ খুশি মনেই সবাইকে নিয়ে হাজির। ওদের রায়বাড়িটা এখনও পুরনো আদলেই আছে, বেশ জমিদার বাড়ির মতো। তার উপর শীতকাল, অনেক রকম পিঠাপুলির বাহার। সামনে ব্যস্ত জীবনে এত কিছু হয়তো উপভোগ করা যাবে না। আর বাবার শরীরও খারাপ, আর তার অক্ষয়াকেও চোখের সামনে পাবে। তাই সব মিলেই হৈ হৈ করতে করতেই বাড়িতে হাজির। কিন্তু বাড়িতে কার বিয়ে? সোমার। তাই বা কী করে হয়? তাকে না জানি এত বড় কাহিনী। বাড়িতে ঢুকতেই সানাইয়ের শব্দ থেমে গেল। ছোট পিসি অচলা হাঁক ডাক জুড়ে দিল। উমা, তীর্থ, তুই এলি তাহলে? আরে বাড়িতে বিয়ে, তোরা না আসলে হয়? আয় আয়, ভেতর আয়, ভেতর আয়। সাথে কে? সব বন্ধুরা নাকি? বাহ, ভালোই তো হলো। সব জমজমাট না হলে কি আর বিয়ে বাড়ির মজা হয় নাকি? কার কার বিয়ে গো পিসি? এ বাড়িতে কার আগে বিয়ে হওয়ার কথা বলতো? আমাদের সোমার। কই গো বড় বৌদি, দেখো তীর্থ এসেছে। আরে ও মেজো বৌদি, সোমাকে ডাকো দেখিনি। বলি দধিমঙ্গলের সময় যে পার হয়ে এলো বলে। অচলা পিসির হাঁক ডাকে সবাই জেগে উঠেছে। সঞ্জিত পরিমরি করে ছুটে এলো। তীর্থদা, আমার টেলিগ্রাম পেয়েছিলে? না তো রে, আমি তো নেপাল থেকে সোজা বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে এলাম। আচ্ছা শোন, এদের একটু বিশ্রামের ব্যবস্থা করতে আমি আসছি। চয়ন, এ আমার ভাই সঞ্জিত, এদের কথাই বলেছি তোদের। তোরা ঘরে যা, আমি একটু আসছি। তীর্থ প্রায় উদ্ভ্রান্তের মতো উপরতলায় ছুট দিল। ওর মাথায় এখন কিছু কাজ করছে না। সঞ্জিত শূন্য চোখে তীর্থর দিকে চেয়ে থাকলো। তীর্থ ছুটে যাওয়াটা দেখল। প্রণব চয়নকে হঠাৎ করে বলে উঠল, চয়ন, আমরা তো সারা রাত ঘুমিয়ে এসেছি। চল ভোরের বাতাসে আশেপাশটা একটু ঘুরে আসি। ক্যামেরা নিয়ে এসেছি, কিছু কুয়াশার ছবিও ভালো পাবো। চয়ন আর না করলো না, সঞ্জিতের দিকে ফিরল। জিতের মন সায় দিচ্ছিল না, কিন্তু কি আর করার, দাদার বন্ধু বলে কথা, না গেলেই নয়। অগত্যা মুখে এক রাশ অসহায়ত্ব নিয়ে বেরিয়ে পড়ল প্রণবদের সাথেই। তীর্থ সোজা গিয়ে সোমার দরজায় ধাক্কা দিল। এতদিনে সাজানো সব স্বপ্ন এভাবে ভেস্তে যাবে, এটা মেনে নিতে পারছে না তীর্থ। কি করবে, কাকে বলবে সে জানে না। সবার আগে সোমাকে সব বলা দরকার। মেয়েটা এত বোকা যে তীর্থকে বুঝতেই পারলো না। কিন্তু এখন তো আর কোনো রাস্তাও নেই। যা হবে সবার সামনে হবে, নয়তো চিরতরে যে সোমাকে হারাতে হবে। দরজা খুলেই সোমা অবাক। উদ্ভ্রান্তের মতো চেহারা নিয়ে তীর্থদা দুয়ারে দাঁড়িয়ে। তীর্থদা, তুমি? এই অবস্থা কেন তোমার? সোমাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো তীর্থ। সোমা, এ বিয়েটা হবে না। আমি তো বিয়েটা হবে কি হবে না তার রায় দিতে পারি না তীর্থদা। আর তুমি বা কথা কেন বলছো? কারণ আমি চাই না তোর বিয়ে অন্য কোথাও হোক। তুই অন্য কারো হয়ে যা। আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না তীর্থদা। সোম, আমি অনেক ছোটোবেলা থেকে তোকে ভালোবাসি রে, কিন্তু কখনো বুঝতে দিইনি। তুই যেদিন পিসির বাড়ি থেকে একেবারে এলি, তোর কাহিনী যখন সবার মুখে মুখে, তখন কল্পনায় দেখতাম আমি তোকে, তুই একটা বন্দি রাজকন্যা, আর আমি ঘোড়ায় চলে ধুলো উড়িয়ে আসা এক রাজকুমার। তোকে সব দুঃখ কষ্ট থেকে উদ্ধার করতে নিয়ে যাওয়াই ছিল আমার জীবনের একমাত্র ব্রত। আসলে ছোট থেকে গল্পের বই বেশি পড়তাম, তো তাই এভাবে কল্পনা করতাম। গল্পের বই পড়ার কারণেই হয়তো বুঝতে পেরেছিলাম রাজপুত্র হয়ে রাজকন্যাকে উদ্ধার করতে হলে নিজেকে তৈরি করতে হয়। এভাবেই তোকে নিয়ে ভাবনার জগৎটা এতটা মনে গেঁথেছিল যে তোকে ছাড়া আমি আর কিছু ভাবতেই পারিনি। কিন্তু তীর্থদা, আমি তো তোমায় কখনো এভাবে ভাবিনি। সোমার কথা শেষ হতে না হতেই তীর্থর মা রণমূর্তি নিয়ে হাজির।
হে ভগবান, এত পাপ কথা শোনার জন্য কি আমি বেঁচেছিলাম? এই মেয়ে সাক্ষাৎ অপয়া, আমার শান্ত শিষ্ট ভালো মানুষ ছেলেটার মাথা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। তীর্থ জানতো তার মা এ ধরনের কিছুই বলবে, তাই এতদিন কাউকে কিছু না জানিয়ে নিজের মতো করে সব গুছিয়ে নিচ্ছিল। এখন এই পরিস্থিতি তাকেই সামাল দিতে হবে। মা, সোমের কোনো দোষ নাই, ও তো কিছু জানোই না। তুমি থামো, ঘরে এমন আগাছা কুগাছা থাকলে বাড়ির ছেলের মাথা নষ্ট হবে আর নতুন কি। কাকে তুমি আগাছা কুগাছা কইছো দিদি? মেজ বউ সাবিত্রী ক্ষিপ্ত গলায় বলে উঠলেন। ততক্ষণে বাড়ির অনেকেই সজাগ, দু একজন উপরে উঠে এসেছে। কাকে বলছি তুই বুঝিস না মেজ? তোর আদরের সোমলতাকে। আর কিভাবে আমার ছেলের মাথা খেয়েছে দেখেছিস? ছেলেমেয়েরা বড় হয়েছে দিদি, ওদের ভালোটা ওদেরকেই বুঝতে দাও। না, ভালো না। এতই যখন দরদ তখন তোর ঘরের বউ করে রেখে দি না ওকে, তাতে আমার কোনো আপত্তি নেই। সবাই হঠাৎ হয়ে সাবিত্রীর মুখের দিকে তাকিয়ে থাকলো। তীর্থ বলে উঠল, কাউকে কিছু করতে হবে না, আমি সোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। তার আগে শ্মশান ঘাটে আমাকে পুড়িয়ে এসো। তুমি যদি ও মেয়ের দিকে চেয়েছো, আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তোমার বাপ অসুখে শয্যা নিয়েছে সেই খেয়াল তো নেই তোমার। আর ওই মেয়ের নাম মুখে আসলে আমি তো জীবন দিয়েই দিব, সাথে তোমার বাপেরও। মাথা দিব্যি থাকলে বলে দিলুম আমি। সোমলতা পুরো পাথর হয়ে গিয়েছিল। শান্ত স্বরে সবাইকে বলল, তুমি চিন্তা করো না বড় মামি, আমি দরকার হলে মরব, কিন্তু শ্মশান ঘাটের আশেপাশেও তোমাকে যেতে দেব না। মেজমা, তোমরা কি কি নিয়ম আচার করবে বলছিলে না, তার সব জোগাড় যন্ত্র করো। ছোট মামি একটা হলুদ ডোরাকাটা লাল পেড়ে শাড়ি হাতে নিয়ে বলল, দিঘিতে ডুব দেয় সোমা, আর কুলাতে প্রদীপ সাজিয়ে দিচ্ছি, সেগুলো দিঘির জলে ভাসিয়ে প্রণাম করে সোজা বাড়িতে ঢুকবি। ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি আসছি। তীর্থদা, তুমি এসো, পারলে আমায় ক্ষমা করো। সেজ কাকি এসে তীর্থকে বোঝালো, বাবারে এমন কিছু করিস না যাতে মেয়েটার জ্বালা বাড়ে। দেখলি তো, কিছু না করতেও সব দোষের ভাগিদার তাকেই হতে হলো। ওর বদনাম হয় এমন কিছু করিস না, ঘরে যা বাবা। একে একে সবাই ঘরে চলে গেল। বাড়ির মেয়ে মহল বিয়ের ডালা সাজাতে লেগে গেল। বাসনাওয়ালাও আবার সানাইয়ের করুণ সুর তুলল। এবার এই সানাইয়ের সুরে কান্না দমাতে পারল না সোমা। দৌড় আটকে হাউমাউ করে কেঁদে ভাসালো মেঝে। এ কান্না যেন আজীবনের জমিয়ে রাখা কান্না। বাজনাওয়ালাও মনে হয় বুঝে যায় কোন সুরে মানুষের ভেতরটা ভেঙে চুরে একাকার হয়ে যায়। মনের ভেতর জমে থাকা সব কষ্ট নিংড়ে বের হয়ে আসে চোখের জল দিয়ে। ডালা সাজাতে সাজাতে সবার চোখের পাতা ভিজে আসে। তীর্থ পাথর মুখে বসে থাকে নিজের ঘরে। সোমা কি মনে করে ক্যানভাসের সাদা কাগজে সব কালিগুলো ঢেলে দেয়। সাদা কাগজ এক বিবর্ণ রূপ নেয়। নানান ছবিতে আঁকানো ছবিগুলো দুমড়ে মুচড়ে ফেলে দেয় পিছনের জানলা দিয়ে। কাগজগুলো ঠাঁই নেয় বাড়ির পেছনের বাবলা গাছে। কিছু ছবি উড়ে উড়ে পড়ে দিঘির জলে, কিছুটা পড়ে শিশির ভেজা মাটিতে। ঘাটে স্নান করতে যাবে এমন সময় সোমার মা অদিতি এক কলসি গরম জল এনে বলে, এখন তো ঠান্ডা, দিঘির জলে ঠান্ডা লেগে যাবে, গরম জলটা নিয়ে যাওয়ার সাথে করে, গায়ে মাথায় দিলে ঠান্ডাটা একটু কম লাগবে। অদ্ভুত এক চাউনি দিয়ে মাকে দেখে সোমা, কিছু বলে না, সামনে এগিয়ে যায়। এই পুরো বাড়িতে সোমাকে নিয়ে অদিতির আধিক্যতা বেশ চোখে পড়ার মতো। শুধু ঘাটে জল তুলতে না, বরং আইবুড়ো ভাতেও বেশ আহ্লাদ করেছে এই সোমার সাথে সে। সোমা মনে মনে অবাক হলেও কিছু বলতে পারেনি। আসলে সোমা নিজেও জানে না কি চলছে তার আশেপাশে। ঘাটে যখন সোমা নামছে, সঞ্জিত তখন তীর্থর বন্ধুদের নিয়ে ফিরছে। বাড়িতে এত কিছু হয়ে গেল, কিছুই জানে না জিৎ। ঘাটের পাড়ে বাদ্য বাজনার আয়োজন দেখে থমকে গেল সবাই। প্রণব চটপট ক্যামেরা বের করে কয়েকটা মুহূর্তকে বন্দি করে নিল। শ্যামলবরণ সোমা যেন মায়ার প্রতিমূর্তি, তার ওপর চোখ দুটো যেন আস্ত দিঘির জল। সেই চোখ কান্না করে ফুলে ফেপে সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছে সোমলতার। সঞ্জিত কিছুই বুঝতে পারছে না কি হয়েছে, কিন্তু একটা থমথমে ভাব যে আছে সেটা না বোঝার মতো বোকা জিৎ না। বাদ্য বাজনা নিয়ে মেয়েমহল বাসায় ফিরছে। প্রণব আবারও কয়েকটা ছবি নেওয়ার জন্য ক্যামেরা বের করে। ধীরে ধীরে দধিমঙ্গলের আয়োজনে সরব হয়ে ওঠে রায়বাড়ি। ছাদনাতলা সাজাতে লোকজন হাজির হয় সাত সকালেই। পাশের বাড়ির লোকজনে বাড়ি আবার রমরম করে। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবার হলুদ কৌটার আয়োজন শুরু হবে।
তীর্থ খুব স্বাভাবিক ভঙ্গিতে দোতলা থেকে নেমে এসে বন্ধুদের খোঁজ খবর নিল, ডেকোরেশনের লোকজনদেরকে ভালো করে সব সাজাতেও বলল। এত নির্বিকার, যেন কিছুই হয়নি। মেজো কাকি এসে তীর্থকে আলাদা করে ডেকে নিল। বাবা, কিছু করিস না, নিজেকে শান্ত রাখ। চিন্তা করো না কাকি, আমি আর এমন কিছু করব না বা বলবো না যাতে সোমার এতটুকু আঁচ লাগে। অক্ষয় আমার ভাগ্যে নেই কাকিমা, বুঝে গিয়েছি। তীর্থ আপন মনে আবার বন্ধু মহলে ফিরে যায়। সঞ্জিত সুযোগ বুঝে মার কাছে চলে এলো। মা, কি হয়েছে বলো তো? তুই জানতি তীর্থ আর সোমার ব্যাপারটা? হুম, তীর্থদার ব্যাপারটা বুঝেছিলাম, সোমা তো কিছু জানতো না। জানি সেটা। তীর্থ সকালে এসে হুলস্থুল কাণ্ড পাঠিয়ে দিল রে। তাই নাকি? তারপর? তারপর আর কি, তোর জেঠিমা সোমার ঘরের দিকে যাচ্ছিল, তীর্থর আসার খবর শুনে হাজারটা আজে বাজে কথা বলল সোমাকে নিয়ে। তীর্থদা কিছু বলল না? বলেছিল সোমাকে নিয়ে দূরে চলে যাবে বলেছিল। তাই? তারপর? সাবিত্রী দেবী ছেলের বিষণ্ণ মুখের দিকে তাকালেন, একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, তারপর আর কি রে, যা হওয়ার তাই হলো। তোর জ্যাঠাইমা খেপে গিয়ে নিজের মাথা দিব্যি দিল, সাথে দাদারও। তাতেও থামেনি, বলেছে সোমার নাম মুখে আনলে তাকে যেন আগে শ্মশানে চিতায় ওঠানো হয়। সেই চিরচারিত বাংলা সিনেমা। কি আর করবি, জীবনটাই তো সিনেমা। সোমাও বলে উঠল সে আগে নিজে শ্মশান ঘাটে যাবে, তাও কাউকে শ্মশানের আশেপাশে ঘেঁচতে দেবে না। সব কেমন যেন এলোমেলো হয়ে গেল, তাই না মা? যাগে, তুই আর ভাবিস না। তুই আমি কিছু করতে গেলে মেয়েটা আরও ভেঙে পড়বে। যা হচ্ছে তাই হতে দে। তোর বড় পিসিও কম আদি খেলা দেখাচ্ছে না। মেয়েটার জীবন নিয়ে সবাই ছিনিমিনিই খেলছে, শুধু ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। দেখতে দেখতেই বেলা বাড়তে থাকে। বড় মেয়েরা সব ছাদনাতলার ঘাটে জল আনতে জড়ো হয়। বাড়ির পাশে দিঘি, কিন্তু সবাই ছোটে গোয়ারাই নদীর দিকে। প্রণবও ক্যামেরা নিয়ে ছুট দেয়। রবি ঠাকুরের বাড়ি দেখতে এসে এত সুন্দর একটা বিয়ের আয়োজনে থাকতে পারবে কল্পনাই করেনি। নদীর ঘাট থেকে জল নিয়ে সব ফিরলে হলুদ কৌটা নিয়ে সকলেই ব্যস্ত হয়ে পড়ে। ঢেকির পাড়ে হলুদ কৌটার আয়োজন শুরু হয়। মেয়ের মাকে মুখে পান সুপারি দিয়ে বসতে হবে আর হলুদ কুটতে হবে, কোনো কথা বলা যাবে না। সোমা তার ঘরে হলুদের জন্য সাজানো হচ্ছে তাকে। লাল সবুজের কারুকাজে হলুদ জমিনের শাড়ি আর গলায় বুনো সাদা ফুলের মালা, চোখে টানা কাজল, খোপায় হলুদ গাদা। সোমা নিজেকে আয়নায় চিনতে পারছে না। চোখ দুটো কান্না করে যেন আরও মায়া বাড়িয়েছে। বাইরে ক্যামেরাম্যান থাকলেও সবাই প্রণবের ক্যামেরাতেই ছবি তুলতে যেন বেশি আগ্রহী। প্রণবও ছবি তুলছার গল্প করছে, মুখে পান সুপারি নিয়ে হলুদ কুটছে দেখে সে জিজ্ঞাসা করে, কাকিমা, মেয়ের মাকে কেন এভাবে পান সুপারি দিয়ে মুখ বন্ধ রাখতে হয়? একজন বলে ওঠে, আরে মেয়ের বিয়ের কষ্টের হাহাকার যেন মায়ের মুখ থেকে বের হতে না পারে, সেই জন্য। পাশ থেকে পাড়ার এক কাকিমা ফুট কেটে বলে, আমাদের সোমার যা পোড়া কপাল, মা বাপ মরা মেয়েকে দত্তক নিয়ে যে অত্যাচার মা করে অদিতি, তাতে হলুদ কোটায় তো অদিতিকেই মানায় না রে। প্রণব বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। পাশেই সঞ্জিত চোখের ইশারায় বুঝালো পরে বুঝিয়ে বলবে। পরিস্থিতি হালকা করার জন্য বলে ওঠে, আজকের দিনে এমন কিছু না বলাই ভালো যাতে বাড়ির পরিবেশটা নষ্ট হয়। তাছাড়া জেঠুর শরীরও সুবিধার না, তাই একটু বুঝে শুনে কথা বললেই ভালো। কথা শেষ হতে না হতেই আবার ঢাকের আওয়াজ। সবাই দেখে সোমাকে নিয়ে ছাদনাতলায় আসা হচ্ছে। সোমার হলুদের সাজের রূপ দেখে সময়ও যেন থমকে গিয়েছে। সঞ্জিত আর পারল না সেখানে থাকতে, ঘরে চলে এলো। পৃথুটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সোমার পায়ের কাছে। দৃশ্যটা নিতে ভুলল না অবশ্য প্রণব। সোমা পৃথুকে কোলে নিয়ে ছাদনাতলার পিঁড়ির উপর দিয়ে দাঁড়ালো। রাঙাদিদা পাশ থেকে বললে, ওরে পৃথুকে কেউ ধর রে, মেয়েটার ওপর এমনিতেই সারাদিন কত ধকল যাবে, ওকে আর এখন জ্বালাস না কেউ। আহা ঠাম্মা, থাক না, কিছু হবে না। পৃথু তার ছোট ছোট হাত দিয়ে সোমার মুখটা তুলে পাকা বুড়ির মতো বলতে থাকলো, তোমায় কি সুন্দর লাগছে গো দিদি, তোমার বিয়ে হয়ে গেলে আর দেখতে পাবো না তোমায়। আমায় খাইয়ে কে দেবে, ঘুম পাড়িয়ে কে দেবে, আমি দিব না দিদি তোমাকে দিদি। সোমা হেসে বলল, আচ্ছা, বিয়ের সময় তোকে নিয়ে পালাবো, কেউ জানতেই পারবে না। আহ, কী সব অলক্ষণে কথাইগুলা, পৃথু দিভাইকে ছাড়ো এখন। রাঙাদিদা আবার ধমকে উঠলেন পৃথির ওপর। না, ছাড়বো না। এই বলে আরও জোরে গলাটা আঁকড়ে ধরে পৃথু। তীর্থ ছাদনাতলায় তখন কলা গাছের সাথে দড়ি বেঁধে দেওয়ার চেষ্টা করছে, আর এক মনে সোমাকে দেখছে।
মনে হচ্ছে মায়ের কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে যদি সোমাকে ওখান থেকে নিয়ে আসতে পারত। মানুষ যা চায় তাই কি আর মেলে? কি হওয়ার কথা আর কি হয়ে যায়। ছেলে মানুষের বড় জ্বালা। নিজের সমস্ত আবেগ বিসর্জন দিয়ে দিতে হয়, যুক্তির জালে আটকানো এক শক্ত মানুষ হয়ে যেতে হয়। নিজের দায়িত্ব মানেই পরিবারের 10 জনের কথা ভাবতে হবে। কষ্ট পেলে চোখের জল ফেলা যাবে না, চিৎকার করে বলতেও পারা যাবে না আমার ভীষণ কষ্ট হয়, আমি সুখী হতে চাই, কিচ্ছু বলা যাবে না। যেন সুখী হতে চাওয়াটা মহা অন্যায়। এত 7-5 ভাবতে ভাবতে পেছনে ফিরে দেখে তিতলি দাঁড়িয়ে। সামনে সোমাকে হলুদের জন্য পিঁড়িতে বসানো তোড়জোড় চলছে। সকাল থেকে সব ঘটনাই তিতলি দেখছে। সব কিছু কেমন যেন ভীষণ অন্যরকম লাগছে। একদিকে দাদার জন্য কষ্ট, অন্যদিকে সোমাদিকে দাদা ভালোবাসে। সোমাদি দাদার সেই অক্ষয়া। ব্যাপারগুলো সে মেলাতে পারছে না। আস্তে করে তীর্থকে ঘরে নিয়ে যায় তিতলি। তীর্থকে অনেকটা সময় ধরে দেখছে চয়ন। কলেজ জীবন থেকে আজ পর্যন্ত একসাথে পথ চলা দুজনের। সদা বিনয়ী ছেলেটার জীবনে যে অক্ষয়া বলে কেউ আছে তা সে জানত, কিন্তু সেই মানবীর আসল পরিচয় এখনও জানা নাই তার। তীর্থর ভাবসাব দেখে কিছুটা আঁচ করতে পেরেছে চয়ন, কিন্তু সরাসরি কিছু বলার সাহস করে উঠতে পারছে না। ছাদনাতলায় ঢাকের বাড়ি পড়ল। সানাইয়ের করুণ সুর আবারও ভেঙে দিল আটকে রাখা চোখের ধারা। বিয়ের পিঁড়িতে সোমাকে দাঁড় করিয়ে দিল সবাই মিলে। পাড়া শুদ্ধ মেয়ে বউরা এসেছে হলুদ ছোঁয়াতে। উলুধ্বনিতে ভরে উঠল পুরো রায়বাড়ি। মেয়েরা এক এক করে কাঁচা হলুদ গালে মুখে হাতে ছুঁয়ে দিয়ে মিষ্টিমুখ করাতে ব্যস্ত হয়ে পড়ল। দোতলার বারান্দায় তীর্থ হেরে যাওয়া একটা মানুষের মতো সমস্ত আয়োজন দেখে যাচ্ছে। তীর্থর মা সেই সকাল থেকেই ঘরে দৌড় দিয়ে পড়ে আছে, যেন দরজা খুললেই তীর্থ মাকে সামলে নিবে আর সোমাকে নিয়ে চলে যাবে। সঞ্জিত বিয়েবাড়ির খাবারের আয়োজন সামলাতে গিয়েছে। হাজার হোক বাড়িতেই তো যেহেতু আছে, তাই এড়িয়ে দুঃখ বিলাস করা তাকে মানায় না। শুভময় আছে জিতের সাথে সাথে। তিতলি পৃথুকে কোলে নিয়ে সবটা দেখছে, বুঝতে পারছে না কি হবে। সৌম্য গিয়ে দিদির পেছনে আঁচল ধরে দাঁড়িয়েছে। সে জেনে গিয়েছে এই দিদি ওর মায়ের পেটের দিদি না, কিন্তু সে তাকে মনে প্রাণে নিজের দিদি বলে মানে। এখন বেশ বড় হয়েছে ও, মায়ের পাগলামি কিছুটা বোঝে। দিদির জন্য কষ্টে বুকটা ফেটে যায়। সৌম্য মনে মনে ঠিক করেছে বড় হয়ে সে আবার দিদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু তার বড় হওয়ার আগে যে দিদি চলে যাচ্ছে। আবারও উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে বাড়ি মেতে ওঠে। ঘাট থেকে নিয়ে আসা জল সবাই মিলে সোমার মাথায় ঢালছে। প্রণব মহা উৎসবে বাড়ির মেয়ে মহলে মিশে গিয়েছে। সবাইকে নানান ভঙ্গিমায় ছবি তুলতে উৎসাহ দিয়ে যাচ্ছে। কে কিভাবে দাঁড়াবে, কিভাবে তাকাবে সব বলে দিচ্ছে, হাত পাও ঠিক করে দিচ্ছে। কে বলবে এই ছেলে এইমাত্র এ বাড়িতে এসেছে। দেখতে দেখতে হলুদের পর্ব শেষ হয়ে দুপুর হয়ে যায়। বিকেলে পাত্রপক্ষ আসবে। বর আসার আগেই বরের বাড়ি থেকে মেয়েকে আশীর্বাদ দিতে আসবে ছেলেপক্ষের গুরুজনরা। দিন পাঁচেক আগে রায়বাড়ির বড়রা মিলে ছেলেকে আশীর্বাদ করে এসেছে। ছেলের বাড়ি ঘর একেবারেই রায়বাড়ির সাথে যায় না, কিন্তু মেয়ে তো আর এই বাড়িতে থাকবে না, স্বামীর সাথে চাকরিস্থলে থাকবে। আর সেজকর্তা বিজন বলেছিল ছেলের সাথে পৌটে তার বেশ কয়েকবার দেখাও হয়েছে। ছেলে বেশ ভালো, আশেপাশের মানুষও চিত্তরঞ্জনের প্রশংসায় বেশ পঞ্চমুখ। ছেলে উদার মনের, বিয়ের পর সোমা চাইলে পড়াশোনা চালিয়েও যেতে পারে। শান্ত ছেলে, কম কথা বলে, বাড়ির সবার সাথেও চুপচাপই থাকে বেশি। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট চিত্তরঞ্জন। সোমা ছোট বউ হিসেবে বেশ আদরেই থাকবে। সব মিলিয়ে তিথি নক্ষত্র দেখে তাই আর বিয়েতে দেরি করেনি দুই পরিবার। সুপ্রিয় শ্রোতা, 7 নম্বর অধ্যায়টা এখনও শেষ হয়নি। সোমার বিয়েতে কি হয়, বিয়ে কিভাবে হয়, কার সাথে হয়, বিয়ে কি আদৌ চিত্তরঞ্জনের সাথে হয়, তীর্থ বা সঞ্জিত কেউ কি স্রোতের বিপরীতে গিয়ে সোমার হাতটা ধরতে পারে, নাকি সোমার অদৃষ্ট তার জন্য অন্যরকম কোনো পরিকল্পনা সাজিয়ে রেখেছে। সব প্রশ্নের উত্তর পাবো আমরা আগামী পর্বগুলোতে। আপনারা অপেক্ষা করবেন এবং আশা করি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।